বড় ধরনের পরিবর্তন যুক্ত হতে যাচ্ছে নির্বাচনের প্রধান আইন আরপিওতে। গণপ্রতিনিধিত্ব আদেশের এই আইনকে রাজনৈতিক দলগুলো কিভাবে নিচ্ছে আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলবো সে প্রসঙ্গে। দর্শক, নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে স্বাগত জানাচ্ছি আমি বেলায়েত হোসাইন। আমরা শুরুতেই বলেছি ভোটের ট্রেনে আমরা আজকে আলোচনা করব আরপিওতে যে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সে বিষয়ে আমরা শুরুতে একটু দেখতে চাই যে নির্বাচন কমিশন আসলে কি ধরনের পরিবর্তন নিয়ে আসছে আরপিওতে। আমরা যদি দেখি যে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে, যদিও এই না ভোটটি সামগ্রিকভাবে ফিরিয়ে আনা হয়নি। মূলত যেসব আসনে একক প্রার্থী থাকবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঠেকাতেই নির্বাচন কমিশন এই বিধানটি এনেছে। যেসব আসনে শুধু একক প্রার্থী থাকবে সেই সব আসনেই না ভোট তার বিপরীতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত হচ্ছে সশস্ত্র বাহিনী, এর বাইরে ইভিএমের সকল বিধান বাতিল করা হয়েছে। আর ফলাফল বাতিলে নির্বাচন কমিশনের ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে। আর ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে সাংবাদিকদের অবস্থান করতে বলা হয়েছে এবং সাংবাদিকরা কেন্দ্রে অবস্থান করবে। এর বাইরে যেসব রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হবে সেই দলের নিবন্ধনও বাতিল করবে নির্বাচন কমিশন। এই প্রসঙ্গটিও এই বিধানটিও আরপিওতে যুক্ত করা হচ্ছে। দর্শক, আমরা শুরুতেই বলেছি আরপিওতে যে বড় ধরনের পরিবর্তন আসছে সে বিষয়ে আমরা আজকের ভোটের ট্রেনে আলোচনা করব। এই বিষয়ে আলোচনা করার জন্য ভোটের ট্রেনে আজকে যুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। আমার সঙ্গে আরও যুক্ত হয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আমি শুরুতে একটু হারুন ভাই আপনার কাছে যেতে চাই যে ইতিমধ্যেই দেখেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশ কিছু বড় দাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, না ভোটের বিধান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বলা হয়েছে নিকট অতীতে আমরা যেটি দেখেছি যে না কোনো প্রার্থী যদি একক প্রার্থী থাকতো তাহলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হতো। নির্বাচন কমিশন এখন বলছে তাকে না ভোটের সঙ্গেই প্রতিযোগিতা করে সংসদে যেতে হবে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন আমি পরে ফুয়াদ ভাইয়ের কাছে আবার যাব। ধন্যবাদ আজকের এখন টিভিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনার বিষয়বস্তু আপনারা নির্ধারণ করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। তার কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে গত বছর জুলাই আগস্টের যে রক্তপাতের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে এবং কর্তৃত্ববাদী শাসন বিদায় হয়েছে। এইটির আমাদের প্রধান লক্ষ্য এবং দাবি ছিল যে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু একটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন নিঃসন্দেহে আমি মনে করব যে তারা চেষ্টা করছে যে নির্বাচনকে গ্রহণযোগ্য করা এবং নির্বাচনে যে সমস্ত বিষয়গুলো নিয়ে অতীতে জটিলতা তৈরি হয়েছে বা জনগণের যে মতামত প্রকাশের জায়গাটাকে আরও স্বচ্ছ করা, সেই জায়গাগুলোকে আরও সুন্দরভাবে অ্যাড্রেস করার জন্য আজকে যে অনলাইন আমি আপাতত প্রাথমিকভাবে যেটুকু দেখেছি আমি এটিকে স্বাগতম জানাই। তার কারণ এখানে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে গেলে অবশ্যই বলবো একটা প্রার্থী একক প্রার্থীর জায়গায় সেখানে না ভোটের বিধান সংযোজন করা হচ্ছে, অথবা সেখানে আপনার পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করার বিধান সংযোজন করা যেতে পারে বলে আমি মনে করি। এবং অন্যান্য যে বিষয়গুলো এখানে সংযোজিত হয়েছে, বিশেষ করে না ভোটের বিধানটা সার্বিকভাবে সবার জন্য করা যেতে পারে। তার কারণ এখানে প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করে, এখানে বড় দলগুলো যে প্রার্থী বিভিন্ন জায়গায় মনোনয়ন দেওয়া হয়, সেই ক্ষেত্রেও অনেক সময় ভোটারদের মধ্যে অসন্তোষ থাকে, কিন্তু কিছু করার থাকে না। সেই ক্ষেত্রে যদি এই জায়গাগুলোকে আরও স্বচ্ছ করা যায় তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বড় দলগুলো কিন্তু আরও সজাগ এবং সচেতন হবে এবং যোগ্য উপযুক্ত প্রার্থীরাকে কিন্তু তখন মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে একটা সুযোগ তৈরি হবে। সুতরাং আমি যেটা মনে করি যে আরপিও বা তারপর নির্বাচনের ফলাফল বাতিলের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা রাখা হয়েছে। কেউ যদি আপনার তথ্য গোপন করে বিভিন্ন তথ্য দিয়ে নির্বাচন করে, সেই ক্ষেত্রে যদি প্রমাণ হয়, যেটা আমাদেরকে আদালতে যেতে হতো, অনেক দীর্ঘসূত্রিতা এবং দেখা গেছে নির্বাচনকালীন মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আদালত থেকে রায় পায়নি। সুতরাং এই ক্ষেত্রে যদি নির্বাচন কমিশন সন্তুষ্ট হয় যে তথ্য দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে সেই তথ্যের মধ্যে অসঙ্গতি বা ভুল রয়েছে, তাহলে নির্বাচন কমিশন সেই ফলাফল বাতিল করতে পারবে। আমি মনে করি এগুলো অত্যন্ত পজিটিভ সিদ্ধান্ত। আমি হারুন ভাই আমার ব্যক্তিগত অভিমত। আপনার কাছে আসছি। হারুন ভাই বলছেন যে এগুলো ইতিবাচক সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, এই সিদ্ধান্তগুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে অফকোর্স আপনার কোড অফ কন্ডাক্টের ব্যাপারে যে বিষয়গুলো এসছে এগুলোকে স্বাগত জানাই, কিন্তু আমার কাছে বরাবরই মনে হয়েছে যে নির্বাচনটা আসলে আরও মৌলিক জায়গাতে অ্যাড্রেস করা দরকার এবং সেই মৌলিক জায়গাতে কোনো সংস্কার প্রস্তাবনা আমি দেখতে পাইনি এখন পর্যন্ত।
প্রথম কথা হচ্ছে যে 12.5 কোটি মানুষ ভোট দেবেন তারা আসলে ভোটার কিনা, তাদেরকে ভোটার বানানোর জন্য কি ধরনের ক্যাম্পেইন দরকার, কি প্রস্তুতি দরকার। বাংলাদেশের হিস্ট্রিতে কখনো ভোটারদেরকে সচেতন করবার জন্য কোনো ক্যাম্পেইন আমরা সিরিয়াসলি দেখি নাই। একটা দুইটা অ্যাডভার্ট, বিজ্ঞাপন, গান টান মিলায় ঝেলায়। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন ভালো করবার জন্য প্রধানতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ভোটারদেরকেও অ্যাকাউন্টেবল করা কোনো না কোনো ফর্মে। ভোটাররাও কোনো সিন্ডিকেটের অংশ হচ্ছেন কিনা, তারা টাকা নিয়ে পার্টিকুলার কোনো ব্যক্তি, দল, গ্রুপের পিছনে কাজ করছেন কিনা, ভোটাররা লেনদেন করছেন কিনা, এগুলোকেও ফৌজদারি অপরাধের মধ্যে আনতে হবে। প্রার্থী ভোটারকে 5,000 টাকা দিল, প্রার্থী অপরাধ করেছে, কিন্তু যিনি নিলেন উনি অপরাধ করেছেন কিনা, ওনাকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। ভোটের সর্দার বলে একটা কথা আছে লোকাল পলিটিক্সে। আমরা তো লোকাল পলিটিক্সে নতুন, কনস্টিটিউয়েন্সি পলিটিক্সে হারুন ভাইরা তো এখানে পিএইচডি করা আর কি। তো এখানে আমরা দেখেছি এলাকায় এলাকায় ভোটের সর্দার আছে, মানে এই বাড়িতে আপনার 500 ভোট আছে, অমুক তালুকদারের কাছে 2,500 ভোট আছে, অমুক খানের কাছে, অমুক চৌধুরীর কাছে 4,000 ভোট আছে। এই সর্দাররা প্রার্থীগুলোর সাথে নেগোশিয়েট করে, কত দেবেন, আমি 250 ভোট ম্যানেজ করে দেবো আপনাকে। এইগুলোকে কিভাবে অ্যাকাউন্টেবল করা যায়, লোকাল যে গোত্রীয় পলিটিক্স, সেটা জরুরি। এরপরে হচ্ছে যে আপনি ভোটারদের জন্য, ভোটারকে এডুকেট করবার জন্য কি করতে পারেন। আমাদের প্রান্তিক সেবা দেয় এমন বেশ কিছু অফিসার আছে সরকারের, যেমন দেখবেন পরিবার পরিকল্পনা আপা বলে, স্বাস্থ্য আপা বলে, দেখবেন ভেসপাতে করে করে যায়, তারা প্রসূতি মায়েদের সেবা নেয়, ডাক্তারদের ট্রিটমেন্ট ডিল করে। তথ্য আপা বলে একটা সেকশন আছে, যারা গ্রামীণ মহিলাদেরকে, নারীদেরকে সেবার সাথে সংশ্লিষ্ট করে। এই সেটটাকে যদি আপনি পরিকল্পিতভাবে ট্রেন করে ফেলেন, তারাই কিন্তু উঠান বৈঠক করে করে আপনার ভিডিও দেখাইতে পারবে, অডিও দেখাইতে পারবে। মিনার মতো সচেতনতামূলক কার্টুন তৈরি করেন, কুদ্দুস বয়াতির মতো লোকদেরকে দিয়ে গান তৈরি করেন, কাকে ভোট দেবে, কেন দেবে না, এটা নিরাপত্তার একটা প্রশ্ন জড়িত আছে। এইগুলো যদি না করা যায়, দিন শেষে সব নির্বাচনটা দেখবেন যে প্রার্থী কেন্দ্রিক আলোচনা হচ্ছে। এইটা আসলে কোনো সমাধান, ভালো নির্বাচন বয়ে আনবে না। এবং দেখেন কেন আনবে না, আজকে আপনারা হয়তো রিপোর্ট করেছেন, বিআইজিডি থেকে একটা জরিপ আসছে। সেই জরিপে দেখলাম 53% মতো লোক এখনো ভোট কাকে দেবে সিদ্ধান্তই নেই। তাহলে এটা তো ভয়ঙ্কর ব্যাপার। আপনি বলতে পারেন যে স্যাম্পলিংয়ের প্রবলেম আছে, সব জরিপের প্রবলেম আছে। আফরাদ ভাই, এই বিষয়ে আমরা কথা বলবো, এই জরিপের বিষয়ে আমরা কথা বলবো। তবে আমরা একটু অনলাইনে যুক্ত করে নিচ্ছি নির্বাচন বিশ্লেষক, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলিকে। টুলি আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রশ্ন, আপনি নিশ্চয়ই দেখেছেন নির্বাচন কমিশন বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ পরিবর্তনের ক্ষেত্রে। আপনি নিজে সরাসরি মাঠে অনেকগুলো বড় বড় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। আপনার কাছে কি মনে হয়, এই আইনগুলো পরিবর্তনই একটি ভালো নির্বাচনের যথেষ্ট কিনা? আচ্ছা, প্রথমত যে আইনগুলো কি চেঞ্জ, একটা আছে যে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুচ্ছেদ 19-এ বলা ছিল যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, যদি কেউ মনোনয়নপত্র বাছাইয়ের পর দেখা যায় যে একজন প্রার্থী বা প্রত্যাহারের পর যদি একজন প্রার্থী থাকে, সেই ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার একটা বিধান ছিল। নির্বাচন কমিশন বলছে যে না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের বিধানটাকে রহিত করে সেখানে না ভোটের সাথে তাকে নির্বাচনে ভোট যুদ্ধে নামতে হবে। এই না ভোটটা আসলে সব প্রার্থীর ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত, মানে নির্বাচনের ন্যায্যতা পাওয়ার জন্য এটা দরকার। নির্বাচনের একটা থাকে যে সবাই সমান সুযোগ, মনে করেন যে 3 জন প্রার্থী যেখানে আসে সেটাকে আপনি না ভোট দিচ্ছেন না, কিন্তু যিনি সর্বোচ্চ ভোট পাচ্ছেন তিনি মাত্র 5% ভোট পেয়ে দেখা যাচ্ছে জিতছে। তার মানে এখানে প্রার্থী ঠিক হয়নি যে দল বা যিনি দাঁড়াইছেন। সেই জন্যে না ভোটটা এর আগে যেটা ছিল 2008 সালেও কিন্তু না ভোট ছিল, তখন একটা প্রতীকী হিসাবে ছিল যে না ভোটের জন্যে কোনো অবস্থাতেই ফলাফলকে প্রভাবিত করা বা ফলাফল বাতিল হতো না। কিন্তু এখন যদি না ভোটকে একটা ক্যান্ডিডেট হিসাবে আইনে সংযুক্ত করা হয় এবং না ভোট যদি হাইয়েস্ট নাম্বার অফ ভোট পায় অন্য ক্যান্ডিডেট আছে, তাহলে সেই ক্ষেত্রে নির্বাচনটা বাতিল করার বিধান থাকলে রাজনৈতিক দলগুলো সচেতন হবে এবং চিন্তা করে ক্যান্ডিডেট দেবে যে এমন ক্যান্ডিডেট দেওয়া দরকার যা ভোটারদের মঙ্গলের জন্যে
তারা কাজ করবে, ভোটারদের পছন্দের প্রার্থী জানে তারা হয়। শুধু যার টাকা আছে, অসম মাসেল পাওয়ার আছে, তাকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তারা দ্বিধায় পড়বে। এই জন্যে না ভোটরা অবশ্যই কমিশন একটা ভালো সিদ্ধান্ত নিছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনটা রহিত হওয়া দরকার, এবং এখানে না ভোটটা সবার জন্য প্রযোজ্য করে ব্যালট পেপারে আনা, প্লাস ওই যে গণপ্রতিনিধিত্ব আদেশ 19 অনুচ্ছেদের আগে পরে, মানে এটা আগেই হবে, না ভোটটা অন্তর্ভুক্ত করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রহিত করা এবং ব্যালট পেপারের মধ্যে নাকে একটা ক্যান্ডিডেট হিসাবে অন্তর্ভুক্ত করা। ধন্যবাদ টুলিয়াপা। টুলিয়াপা, আপনার সঙ্গে আবারও যুক্ত হব। আমি ফুয়াদ ভাই একটি প্রসঙ্গে কথা বলেছেন, এই প্রসঙ্গে আমরা কথা বলবো, তবে আজকে আমরা আরপিও নিয়ে যেহেতু কথা বলছি, আরপিও নিয়ে আরেকটু কথা বলতে চাই। আওয়ামী লীগের কার্যক্রম আপনি জানেন যে নিষিদ্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, আর সেক্ষেত্রে নির্বাচন কমিশনও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে দিয়েছে। আজকে আরপিওতে একটি বড় পরিবর্তনের নির্বাচন কমিশন প্রস্তাব করেছে, বা নির্বাচন কমিশন অনেকটা তারা খসড়াভাবে সিদ্ধান্ত নিয়েছে। সেটি হচ্ছে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হলে সরাসরি সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে। তাহলে আর আওয়ামী লীগের রাজনীতি করার তো সেই অর্থে সুযোগ থাকছে না। হারুন ভাই, কি বলবেন? না, সেটা তো এই পরিস্থিতিতে আওয়ামী লীগের মাঠে রাজনীতি করার কোনো সুযোগ নাই। তারা যদি এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করার বা প্রার্থী দেওয়ার চিন্তা করে, যে কোনো ওয়েতে তারা গণরোষের শিকার হবে, এবং এই ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা দিয়েও এই গণরোষকে আপনি দমাতে পারবেন না। সুতরাং আরপিও যদি এই ধরনের কোনো সংশোধনী এনে থাকে, আমি মনে করব যে আগামী নির্বাচনের জন্য এটি উপযুক্ত যথার্থ, এই কারণেই যে নির্বাচনটা তো আমাকে শান্তিপূর্ণভাবে করতে হবে। কিন্তু বিএনপি তো আওয়ামী লীগের সে অর্থে নিষিদ্ধ চাচ্ছে কি বিএনপি? না, বিএনপি নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে কি চাচ্ছে সেটা ভিন্ন ইস্যু। সেটা আপনার দীর্ঘ সময়ের দীর্ঘ প্রশ্ন, অনেক কথা আছে এখানে। কারণ আওয়ামী লীগ বিগত 15 বছর যে অপশাসন দুঃশাসনের যে নজির সৃষ্টি করেছে, এটি বাংলাদেশে 50 বছরে কোনো রাজনৈতিক দল করে নাই। দ্বিতীয়ত হচ্ছে যে তারা এখনও পর্যন্ত জাতির কাছে তাদের অপরাধের জন্যে তাদের অনুশোচনা বা তাদের এটার জন্য তাদের ক্ষমা প্রার্থনা করা, এই ধরনের কোনো নজির এখন আমরা দেখিনি। সুতরাং আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, কি হবে, এটা ভবিষ্যৎবাণী আমি করতে পারবো না। তবে এই মুহূর্তের হিসাবে আমি যেটা মনে করি যে এই মুহূর্তে আওয়ামী লীগের নাম নিয়ে বা আওয়ামী লীগের পতাকা নিয়ে কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, গণরোষের শিকার হবে, এবং সেটা আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারাও এই গণরোষ রোধ করা সম্ভব হবে না। সুতরাং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করার জন্যে আমার মনে হয় যে এই চিন্তা বাদ রাখতে হবে আপনাকে। ফুয়াদ ভাই, আপনি একটি বিষয় বলছিলেন যে জিআইডির একটি জরিপে দেখা গেছে যে 53% মানুষ ভোট দিতে চাচ্ছেন না। অর্থাৎ আমরা এই যে না ভোট নিয়ে আলোচনা করছিলাম এতক্ষণ ধরে, এখনও বলা যায় যে 50%-এর অর্ধেকের বেশি মানুষ না ভোটেরই পক্ষে আছে, অর্থাৎ তারা ভোটই দিবেন কোথায় এটা সিদ্ধান্ত নেয়নি। এই বিষয়ে আপনি যেটি আলোচনাটি করছিলেন শেষ করবেন। হ্যাঁ, মানে না ভোটের একটা বড় জায়গা হচ্ছে যে মতামত দেওয়া, যে আমি আসলে সন্তুষ্ট না। এখন প্রশ্ন হচ্ছে যে তুলিয়াপা যেটা বলছিলেন যে এটাকে কি যদি মেজরিটি ভোট পায় কোনো কারণে, ধরেন এটাই সর্বোচ্চ ভোট পাইলো, সর্বোচ্চ ভোট পাইতে কিন্তু বেশি ভোট পাইতে হয় না। আপনি 35% ভোট পাইলেও দেখা যায় যে আপনি সর্বোচ্চ ভোট পেয়ে গেছেন, কারণ বাকি আরও কম্পিটিটিভ ভোটের জায়গাতে তো ভোট আলাদা হয়ে গেছে। এর ভিতরে হচ্ছে ধরেন কোনো একটা দল, ধরেন নিষিদ্ধ গোষ্ঠী বলছি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল মিলে একটা পারসিস্টেন্ট ক্যাম্পেইন করলো, একটা জায়গাতে তারা সব জায়গাতে না ভোট দেবে, তাহলে কি দিন শেষে কিন্তু একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হবে, এরকম একটা বিশাল সংখ্যক আসনে। নির্বাচন কমিশন সম্ভবত 2014টাকে চিন্তা করে এগুলো অনেক কিছু চিন্তা করছেন, আওয়ামী লীগের অভিজ্ঞতাগুলোকে মাথায় রেখে, এবং আগের যে নির্বাচনের বাস্তবতাগুলো এসছে সেখানে না ভোটটা আমরা কোন ফর্মে রাখবো, কোনো না কোনো ফর্মে রাখা উচিত, সেইটা আলোচনা করা দরকার। এবং সেটার কনসিকোয়েন্সটা কি হবে, সেটা কি নির্বাচন বাতিল হবে, না এটা একটা সোশ্যাল প্রেশার হিসেবে রাখবেন যে ওই দলকে পরে এটা নিয়ে সিরিয়াস জবাবদিহিতার আওতায় আনা, কেন আপনার দলের প্রার্থী না ভোটের থেকেও বেশি কম ভোট পাইল। অতএব এটা একটা সিরিয়াস কনভারসেশন, এটা আলোচনা হওয়া দরকার। নির্বাচন কমিশনের সমস্যা হচ্ছে এই লোকগুলো গত 10 মাসে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবার সিরিয়াস কোনো চেষ্টাই করছেন না। তারা নিজেদেরকে এত বুদ্ধিমান লোক মনে করছেন, দু একটা পলিটিক্যাল পার্টি যেচে গিয়ে কথা বলেছে, জামাত গিয়ে কথা বলেছে, বিএনপি একবার গিয়েছে, কিন্তু সংলাপের কোনো আয়োজন, কথাবার্তা বলা, এবং তারা কেউ নির্বাচন করে না, রাজনীতি করা মানুষ না, তারা ইনফ্যাক্ট জানে না প্র্যাকটিক্যালি রিয়েলিটিগুলো কী কী হচ্ছে, আমরা কনস্টিটিউয়েন্সিতে কী কী ফেস করছি। এরপরে দেখেন আপনি বলছেন যে প্রতিদ্বন্দ্বী না থাকলে নির্বাচন হবে না, বিজয়ী করা যাবে না। 14 নির্বাচনকে মাথায় রেখে আপনি এটা করছেন, ফাইন, কিন্তু প্রশ্ন হচ্ছে জেনুইনলি তো এরকম রিয়েলিটি তৈরি হতে পারে। তাহলে এখন ধরেন কোনো জায়গাতে প্রার্থী নাই, কেউ জমা দেয় নাই, জেনুইনলি হয় নাই,
আবার এটা এমনও হইতে পারে যে ভায়োলেন্স করে করা হয়েছে, সবাইকে ভয় ভীতি দেখায় সব প্রার্থীকে বসায় দেওয়া হয়েছে। উল্টাটাও তো হইতে পারে, সবাইকে বসায় দিছি যারা গুরুত্বপূর্ণ, জিততে পারতো, কিন্তু আমি আবার 2টা ডামি দাঁড় করায় দিলাম, ওখানে দাঁড় করায় দিলাম, তাহলে তো আমি আইন পূর্ণ করছি, কোনো সমস্যা নাই। তাহলে এখন 2টা ডামি আছে, 2টা ডামি হয়তো 2 ভোট পাইছে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা দিয়ে আপনি আসলে কি অ্যাচিভ করতে চান এবং কি মিসিং লিঙ্ক তৈরি হচ্ছে। করণীয় জায়গা যেটা আমি বলছিলাম, আরও যেটা গুরুত্বপূর্ণ করণীয় জায়গা, সেটা হচ্ছে ক্যাম্পেইন কস্ট নিয়ে একটা কথা আছে, যে তফসিলে অথবা আপনি পরবর্তীতে যে টাকার হিসাব দিবেন সেই টাকাটা অ্যাকাউন্টে আসছে এমন একটা প্রমাণ দিতে হবে। এরকম একটা দেখলাম যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনটা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলকে কে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিবে? এই যে হাজার হাজার কোটি টাকা ব্যবসায়ীরা দিবে, এটা কিভাবে দিবে? 25 লাখ টাকায় তো মেম্বার নির্বাচনও করা যায় না। কালো টাকার প্রভাব এই বিষয়ে পর্যন্ত প্র্যাকটিক্যাল না তো, মানে জিনিসটা প্র্যাকটিক্যালি হয়তো অ্যাড্রেস করতে হবে। নির্দেশনা নাই। আবারও আলোচনা করব আপনাদের সঙ্গে। আমি একটু শেষবারের মতো টুলি আপার সঙ্গে আরেকবার যুক্ত হচ্ছি। টুলি আপা, একটি গুরুত্বপূর্ণ সংশোধনী প্রস্তাবনা এসেছে আরপিওতে, যেটি গত আওয়ামী লীগ সরকার বাতিল করেছিল। আরপিওতে ছিল 2008-এর নির্বাচনে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করা ছিল, সেটি আপনিও সেই কমিশনের অধীনেই ছিলেন, শামসুল হুদা কমিশন যেটি করেছিল। এরপরের কমিশনগুলোতে সেইটা বাতিল করা হয়েছে। এই নতুন করে সেনাবাহিনীকে নিয়ে আসার ক্ষেত্রে নির্বাচনের মাঠে কী ধরনের পরিবর্তন আসতে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে? আচ্ছা, আসলে এই যে আমাদের আইন শৃঙ্খলা আইন প্রয়োগকারী সংস্থাতে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হয়েছিল আসলে 2001 সালে। 2001 সালে প্রথমে এটা অন্তর্ভুক্ত হয়েছিল, ওটাই ছিল। তারপরে এসে 2009 সালে যখন আওয়ামী লীগ 2008-এর অর্ডিন্যান্স ছিল, 2009-এ যখন আইন পাশ করতে গেল তখন ওই প্রতিরক্ষা বিভাগের কর্মবাহিনী এই কথাটাকে ডিলিট করে দিল, দেওয়ার ফলে আর্মি বাদ হয়ে গেল। আর্মি থাকলে কি হয়, আমাদের দেশের মানুষ অ্যাটলিস্ট একটা জায়গাতে আস্থার একটা জায়গা তারা মনে করে যে হ্যাঁ পুলিশ তো আমাদের সাথেই থাকে, খুবই পরিচিত, তারা পয়সা লেনদেন করে বা আমাদের সাথে প্রতিনিয়ত যে ভয় ভীতিটা থাকে সেটা আর্মিকে থাকে। তা নির্বাচনের একটা বড় ক্ষেত্র পরিবেশটা তখনই নিশ্চিত করা যায় যদি এই আইন শৃঙ্খলা বাহিনীগুলো সব যথাযথভাবে তাদের দায়িত্ব জায়গাগুলো ঠিক রাখে। এবং আর্মি একটা ভালো পজিটিভ দিক, যেটা আমাদের সব রাজনৈতিক দলগুলো সবসময় চেয়ে থাকে, ইভেন যারা বিরোধে থাকে সরকারি দল ছাড়া, বিরোধে যারা তারা সবসময় বলে থাকে যে সেনাবাহিনীটা নির্বাচনে থাকা প্রয়োজন। আপনি একটু দিলেন, আমি ফুয়াদ ভাইয়ের একটা কথার সাথে একটু সংযোগ করি যে আসলে আমাদের আর্থিক লেনদেনে একটা শৃঙ্খলা অবশ্যই আনা দরকার। ব্যাংকিং চ্যানেল ছাড়া কোনো রকম আর্থিক লেনদেন হলে বিগত সময়গুলো যেইভাবে পয়সা টাকা, কালো টাকা এবং বেহিসাবিভাবে যে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা হয়তো কমানোর চেষ্টা করা যাবে এই একটা জায়গায়। আর দ্বিতীয় আরেকটা ফুয়াদ ভাই একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে যে এই নির্বাচন কমিশন আসলে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে অবশ্যই বসা উচিত। এই যে আরপিও চূড়ান্ত, আমার ধারণা যে ওনারা হয়তো খসড়াটা করে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসবে এবং ওনারা যে খসড়াগুলো দিচ্ছে, যেমন না ভোটের বিধান, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে হলো সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করা, তারপরে ওই যে নির্বাচনে ভোটের জায়গায় যে নির্বাচনের জায়গায় ভোট করেছিল গত নির্বাচন কমিশন, সে জায়গায় পরিবর্তন করে পুরো নির্বাচন বাতিল করা, এগুলো কিন্তু নির্বাচন সংস্কার কমিশনেরও সুপারিশ ছিল। নির্বাচন কমিশন যেহেতু নির্বাচনটা অনুষ্ঠিত করবে এবং সবচেয়ে বড় স্টেক হোল্ডার এখানে হলো রাজনৈতিক দলগুলো, অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে চূড়ান্ত করার আগে বসা উচিত, আমার কাছে তাই মনে হচ্ছে। ধন্যবাদ টুলাপা। যেই আরপিও সংশোধনগুলোর প্রস্তাবনা এসেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেই সেগুলো চূড়ান্ত করার পরামর্শ এসেছে। দর্শক, এই ছিল ভোটের সংলাপের প্রথম পর্বে। পরবর্তীতে আমরা আবারও যুক্ত হচ্ছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। ভোটের ট্রেনের প্রতি পর্বেই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি সেই বিষয়ে প্রান্তিক মানুষরা কি ভাবছেন সেটি আমরা দেখানোর চেষ্টা করি। আজকেও আমরা প্রান্তিক মানুষের সঙ্গে একটু যুক্ত হব। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সহকর্মী আজিজুল সঞ্চয় কথা বলেছেন প্রান্তিক মানুষের সঙ্গে, তাদের ভাবনাটি আমরা দেখব। ভোটের ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছি। আমি
আজিজুল সঞ্চয়। নির্বাচনকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি, এ নিয়ে সাধারণ মানুষ কী বলছে চলুন জেনে আসি। নির্বাচন কমিশন শক্তিশালী, নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলে মনে হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার আশা করি আমরা। প্রভাব বিস্তারের যে সংস্কৃতিটা এই নির্বাচনের দিন, ওই সংস্কৃতিটা থেকে ওইটা থেকে যদি বিরত রাখতে পারে যে প্রার্থীদেরকে এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে, তাহলে এই যে অংশগ্রহণ এই ভোটারদের উপস্থিতিটা নিশ্চিত হবে। আগামী নির্বাচনটা হবে যে এমনিতে অনেকটা চ্যালেঞ্জিং, তো এই ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা করে তুলে আনাটা কঠিন হলেও অসম্ভব বলে মনে করি না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখি, প্রভাবশালী দলগুলা যে ভোট দখল করার এবং কেন্দ্রগুলোকে দখল করার চেষ্টা করে, এটা কমে যাবে। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু ভোটের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে এই মতপার্থক্য থাকা উচিত না, থাকবেও না। নির্বাচনের বিষয়ে শেষ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ থাকবে, একমত থাকবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস। আমরা নিশ্চয়ই সেটা প্রত্যাশা করি, একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের অনেকটা সময় বাকি আছে, এই সময় আসলে অনেক কিছু পরিবর্তন হতে পারে, সেই পরিবর্তনের অপেক্ষাটা আমরা করি। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের নানা মত থাকলেও প্রত্যেকেরই চাওয়া একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন। হারুন ভাই, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, যে আসলে আমরা না ভোটের বিধান নিয়ে কথা বলছিলাম, রাজনৈতিক দলের কার্যক্রম নিয়ে কথা বলছিলাম, একটি গুরুত্বপূর্ণ বিষয় আসলে সেনাবাহিনী যে প্রসঙ্গটা আমরা তুলছিলাম, এই প্রসঙ্গের আর্থিক লেনদেনের বিষয়ে ফুয়াদ ভাই একটা প্রসঙ্গ তুলেছেন। তবে আমি একটু সেনাবাহিনী প্রসঙ্গে আসতে চাই। সেটা হচ্ছে, বিগত কয়েকটি নির্বাচনে আমরা দেখছি যে সেনাবাহিনী এক ধরনের গোজামিল ছিল নির্বাচনের ক্ষেত্রে ভোটের মাঠে। স্ট্রাইকিং ফোর্স বলা হচ্ছে, আবার এই সরকারও বারবারই বলেছে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীকে নির্বাচনে মাঠে রাখবে, কিন্তু আজকে নির্বাচন কমিশন বলল আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী যুক্ত হবে। দুটোর পার্থক্যটা কিভাবে আপনারা মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আসলে আমি গত 30 বছর যাবত জাতীয় সংসদ নির্বাচনে নিজে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে আসি, এবং বাংলাদেশে নির্বাচন যেসব কারণে বিতর্কিত হয়েছে বা যেসব বিষয়গুলো নিয়ে আমাদের প্রশ্ন দাঁড়ায়, সেসব ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আগামী জাতীয় নির্বাচনে যারা আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, রাজনৈতিক দলসমূহ এবং প্রার্থীরা, তাদের সবচাইতে একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভূমিকা রয়েছে নিজ নিজ নির্বাচনী এলাকায়। দ্বিতীয় হচ্ছে যে আজকে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রশাসন, তাদের উপর এটা একটা বিরাট বড় আমানত, তাদের একটা দায়িত্ব যে বাংলাদেশে দীর্ঘদিন পর যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই ক্ষেত্রে তাদের উপর যে দায়িত্ব রাষ্ট্র দিবে, এটাকে তাদেরকে অত্যন্ত নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে তাদেরকে পালন করতে হবে। এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আজকে আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনী সংজ্ঞায়িত করা হয়েছে, আমরা কিন্তু বরাবরই বলে আসি যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে এই নির্বাচন পরিচালনার সময় দায়িত্বে রাখা উচিত, এবং 2001 সালে ছিল, 2011 সময় আরবি ব্যাগ সরকারের সময়ও ছিল। পরবর্তীতে এই কর্তৃত্ববাদী সরকার এসে সেটাকে বিলুপ্ত করে দেয়, তাদের যেহেতু ভিন্ন উদ্দেশ্য ছিল। তা আমি মনে করি যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলেন, বাংলাদেশের সংবিধান রক্ষা বলেন, গণতন্ত্রের ক্ষেত্রে তাদের একটা বিরাট ভূমিকা অবদান আছে। সেই ক্ষেত্রে এখনও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতি জনগণের যে বিশ্বাস এবং আস্থাটা রয়েছে, সেই ক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনে আমি মনে করি যে সশস্ত্র বাহিনী থাকলে মাঠের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যে বা যে কোনো যুদ্ধে বিজয় লাভ করার জন্য ডেমনস্ট্রেশনটা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। যে আপনি যখন নির্বাচনের জন্য আপনার ডেমনস্ট্রেশনটা যদি জনগণের কাছে স্পষ্ট হয় যে আমরা যে কোনো মূল্যেই কোনো ধরনের নির্বাচনে অনিয়ম বরদাস্ত করব না, অনিয়মের মধ্যে আপনার প্রার্থীদের পেশি শক্তি, অনিয়মের মধ্যে অর্থ লেনদেনের বিষয়গুলো, যেটা ফুয়াদ সাহেব বলেছে যে আপনার অবৈধভাবে অর্থ লেনদেন করে ভোট কেনা বেচা করা, এই সব ক্ষেত্রে যদি নির্বাচনের এই সুষ্ঠু করার জন্যে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসনের একটা শপথ থাকে যে আমরা জাতির এই নির্বাচনটাকে অত্যন্ত গ্রহণযোগ্য করার জন্যে আমরা এটা আমানত হিসাবে দায়িত্ব পালন করব। আমি বিশ্বাস করি যে নির্বাচন আপনার যে সমস্ত বিষয় নিয়ে বিতর্কিত হয়, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ধন্যবাদ হারুন ভাই। ফুয়াদ ভাই, সেনাবাহিনীকে তো একসময় শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায়ও নয়, বিচারিক ক্ষমতা দেওয়ারও কিন্তু বিভিন্ন সময় দাবি উঠেছে, আমরা দেখেছি। আর এই যে অন্তর্বর্তী সরকারের যে সময়টা আমরা দেখেছি গত বছরের 8ই আগস্ট থেকে, সেই সময় নানাভাবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, নানাভাবে সেনাবাহিনীকে মাঠে ছিল, কিন্তু তারপরেও আমরা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর যেই কড়া অবস্থান বা মাঠ নিয়ন্ত্রণের বিষয়ে যে কড়া পদক্ষেপ, সেটি আমরা নানা সময় ব্যাঘাত ঘটতে দেখেছি। সেই বাস্তবতায় সেনাবাহিনী এখন আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত হচ্ছে। রাজনৈতিক দলগুলো যদি একেবারেই সদিচ্ছা না থাকে, তারা যদি তাদের মতো আচরণ করতে থাকে, সেক্ষেত্রে আসলে শুধু সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন তুলে আনা কতটা সম্ভব?
এটা যথেষ্ট চ্যালেঞ্জিং। আর একটা বিষয় হচ্ছে যে আপনার যে পুলিশ ফোর্স ছিল, ধরেন হারুন ভাইরা সবচেয়ে ভালো নির্বাচন করেছে ধরেন 2001-এ, একের পরে তার ভালো নির্বাচন হয়নি। তো তখন পুলিশ বাহিনীর যে পেশাদারিত্বটা ছিল সেটা আজকে তো একদম নড়বড়ে হয়ে জিরোতে চলে আসছে, এবং এটা গেইন করার চেষ্টা করছে গত বছর। 60% প্লাস পুলিশ ফোর্স হচ্ছে আপনার আওয়ামী লীগের সময়কার রিক্রুট, ছাত্রলীগ, যুবলীগ, তারপরে হচ্ছে আপনার গোপালগঞ্জ, এই যে তরিকাগুলোতে রিক্রুটমেন্ট হয়েছে, এবং যে কারণে আমরা একটা প্রচুর নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছি পুলিশ ফোর্সের ভিতরে। যেই লেভেলে আপনার যেই ফোর্স দিয়ে তারা মানে সমাজকে নিয়ন্ত্রণ করার দরকার ছিল সেটা তারা করছে না। এবং সেখানে অবশ্যই যৌথ বাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যৌথ বাহিনী তো ডিপ্লয়েড আছে 30,000 ফোর্স এখন। যৌথ বাহিনী থাকার কারণেও কি আসলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি খুব ভালো হচ্ছে? কমান্ডিং অফিসাররা অনেক জায়গায় দেখতে পাচ্ছি তারা পরিস্থিতিকে খারাপ হতে অ্যালাউ করছেন, এরকম বহু তথ্য আমাদের কাছে আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র যেখানে ভেঙে পড়েছে, পুলিশ ফোর্স এবং আইনশৃঙ্খলা বাহিনী, আর্ম ফোর্সেস, সেইটা শুধুমাত্র ফোর্স ডিপ্লয় করলেই হবে কিনা, এই ফোর্সগুলোর অ্যাক্টিভিটিস, এই ফোর্সগুলোর যে মানে স্ট্রেংথ দরকার, যেটা আপনার অ্যাপ্লাই করবার মতো যে মানসিকতা দরকার, সেইটা কতটুকু আছে, সেটা কতটুকু ব্যাঘাত ঘটছে, কতটুকু আপনি ইমপ্রুভ করবেন, এটা ভেবে দেখার একটা বড় জায়গা আছে বলে মনে করছি। এরপরে হচ্ছে এই ফোর্সগুলোকে ডিপ্লয় করা হচ্ছে, বলা হচ্ছে আপনার তফসিল ঘোষণার পরে ডিপ্লয় করবে। যে আমরা যারা নির্বাচন করব, আমরা তো এখন থেকে এলাকায় যাচ্ছি। আমি নিজে আমার এলাকায় বিএনপির 2 গ্রুপের রামদা মিছিল দেখেছি, শত শত লোক 2 পক্ষে রামদা মিছিল করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি ওখানে সেফলি ক্যাম্পেইন করব কিভাবে? মানে আপনার তো ডিপ্লয় করলে আমাকে তো এখন থেকে সেফলি ক্যাম্পেইন করবার মতো স্পেস করে দিতে হবে। আমরা যারা কনস্টিটিউয়েন্সি পলিটিক্সে নতুন, আমাদের যাদের দল নতুন, আমাদের যাদের খুব স্ট্রং সংগঠন নাই, আমাকে তো নিরাপদে এলাকায় যাওয়ার মতো পরিবেশ করে দিতে হবে। তাই নির্বাচন কমিশনকে 80,000-এর ফোর্সটাকে আমি সাফিসিয়েন্ট মনে করি না, আমি এটাকে ডাবল করতে বলছি। আমার 2 লাখ প্লাস আর্ম ফোর্সেস আছে, তাহলে আপনি কেন 1.5 লাখ করবেন না? আপনার 1,60,000 করতে সমস্যা কই? এবং সেটা এখন কেন করবেন না? কারণ এখন তো সবাই আমরা নির্বাচন এলাকায় যাওয়া শুরু করছি মানেই হচ্ছে এলাকাতে ভায়োলেন্স বাড়বে। এলাকায় যাচ্ছি মানেই হচ্ছে আপনার নির্বাচন কেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা, খুন খারাপি, প্রচুর হুমকি চলছে, শত শত ভায়োলেন্সের ঘটনা ঘটছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, একই দলের একাধিক প্রার্থী আছে, এগুলোর ঝামেলা আছে। প্রফেশনাল গ্যাংস্টার আছে, পুরাতন পতিত আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদেরকে এখন দেখতে পাচ্ছি বাজারে মানে প্রকাশিত হতে, যাদেরকে আমরা গত অনেকদিন বাজারে দেখি নাই অথবা এলাকাগুলোতে দেখি নাই, তাদেরকে নির্বাচনে আপনার প্রকাশ্যে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, প্রার্থীদের পক্ষ থেকে। অতএব এই বাস্তবতাগুলো যদি আপনি এখনই ফোর্স ডিপ্লয় না করেন, আপনি ইলেকশনের আগ পর্যন্ত কী করবেন? আমি আগামী 4 মাসে আমি যদি এলাকায় যেতে না পারি, ক্যাম্পেইন করতে না পারি, শুধু ডিসেম্বরে গিয়ে তো আমি নির্বাচন করতে পারবো না, জানুয়ারি থেকে আমি পারবো না, কারণ আমার দল নাই, আমার সংগঠন নাই, আমার তো এখনই এলাকাতে নিরাপদে যাইতে হবে। অতএব এই বাস্তবতাগুলো বিবেচনা করা দরকার সিরিয়াসলি। আর একটা হচ্ছে আপনার বলা হচ্ছে 31 অক্টোবর পর্যন্ত যারা বয়স 18 হবে তারা ভোট দিতে পারবে। আমি এই সিদ্ধান্তের সাথে দ্বিমত করছি। যারা নির্বাচনের দিন সকালে 18 হবে তাদেরকে ভোট দিতে পারতে হবে। ডিজিটাল জমানাতে এটা কোনো ডিফিকাল্ট কাজ না। আমাদের এনআইডি, আমাদের স্কুল সার্টিফিকেট, আমাদের সব কিছুর ভিতরে এই প্রসেসটা আছে, এটা আপনি চাইলেই করতে পারবেন, এটা অনেক জটিল কিছু না। এরপরে হচ্ছে যেটা আমি এই কোড অফ কন্ডাক্টে দেখি নাই, সেটা হচ্ছে ক্যাম্পেইন। আপনি যে বলছেন, আমরা বারবার বলছি, আপনি 25 লাখ টাকা একটা এমপি ইলেকশন ফিক্স করে দিচ্ছেন। ওনাদের কোনো আইডিয়াই নাই যে 25 লাখ টাকা ভ্যান ভাড়া আর মোটরসাইকেল ভাড়ার উপরে চলে যাবে ইলেকশনে। এটা কোনো টাকা না, এটা ইউনিয়ন পরিষদের একজন মেম্বার এই টাকা খরচ করে। তাহলে আপনি একটা মানে অযৌক্তিক, অসাংবিধানিক অন্যায় করবার জন্য আমাদের সবাইকে ঠেলে দিচ্ছেন কেন? যে নির্বাচনটা করবার জন্য বিভিন্ন দল শত শত কোটি টাকা নিয়ে মাঠে নামবে, সেখানে আপনি বলছেন আপনি 25 লাখ টাকা সিলিং দেবেন। তাহলে আপনি 25 লাখ টাকা খরচের টাকা দিয়ে দেন, আপনি এটার ক্যাম্পেইনের দায়িত্ব নেন। আপনি ক্যাম্পেইনের দায়িত্ব নিচ্ছেন না রাষ্ট্র, আপনি নতুনদেরকে স্পেস করবার জন্য টাকার আয়োজন করে দেবেন না, কিন্তু আপনি আবার টাকার সিলিং করে দেবেন। ব্যাংক নিয়ন্ত্রণ করবেন, নগদ কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ছোট করে হারুন ভাইয়ের কাছে একটু যেতে চাই, ছোট করে, সেটি হচ্ছে যে একটু সংক্ষেপে বলবেন। ফুয়াদ ভাই একটি বিষয় বলেছে যে তার এলাকায় বিএনপির দুপক্ষের রামদা মিছিল। তো আগামী নির্বাচনে আসলে বিএনপির দায়িত্বশীলতার জায়গাটা তো সবচেয়ে বেশি হওয়া দরকার, আপনি কি মনে করেন? আমি একমত আপনার সঙ্গে যে আগামীতে বিএনপি দায়িত্বশীল আচরণ হওয়া অবশ্যই উচিত। তবে আমি শুধু এটুকুই বলবো যে নির্বাচনের যেহেতু ট্রেন এখন রাস্তায় চালু হয়ে গেছে, সেই ক্ষেত্রে আইনের আমাদের অভাব নাই, আইন আছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আইনের যথাযথ প্রয়োগে যেতে হবে, সেই মেরুদণ্ডটা সোজা করতে হবে। আপনি যদি এখনও আইন প্রয়োগকারী সংস্থাগুলো
ওই জায়গাটাকে আপনি সোজা হয়ে না দাঁড়ান, তাহলে সত্যিকার অর্থে নির্বাচনের সময় আপনি মাঠ সঠিক রাখা মুশকিল হবে। আমি যেটা মনে করি যে আপনার বড় দলগুলোর মধ্যে একাধিক প্রার্থী মাঠে প্রতিদ্বন্দ্বিতা এটা থাকবে। যখন তফসিল ঘোষণা হবে, যখন প্রার্থী ঘোষিত হয়ে যাবে, তখন এই জায়গাগুলো আপনার নিষ্পত্তি হয়ে যাবে, থাকবে না। এখন প্রতিদ্বন্দ্বী তার যারা আছে বিভিন্ন সব জায়গায় একাধিক প্রার্থীরা মাঠে থাকছে, খুব বেশি জায়গায় আপনার এই ধরনের ঘটনা ঘটছে বলে আমার জানা নাই। দু একটা জায়গায় ঘটতে পারে। আমি তো আমার এলাকা তো একাধিক প্রার্থী মাঠে ঘুরছে, আমি তো জানি না কোনো সময় আমার দলে যারা ভোট করতে চায়, আমার দলের লোকজন তাদেরকে কোনো বাধা দিয়েছে জানা নাই। ইভেন আমার পার্শ্ববর্তী নির্বাচন এলাকা, সেখানেও একাধিক প্রার্থী মাঠে ঘুরছে। আওয়ামী লীগের এই যে ফুয়াদ ভাই বললো যে আওয়ামী লীগের অনেক উনি গুন্ডা পান্ডা শব্দটাই ব্যবহার করেছেন যে এখনই মাঠে সক্রিয় হয়ে গেছে, এদেরকে আসলে ছত্রছায়া আওয়ামী লীগের ব্যাপারে আমার যেটা দৃষ্টিভঙ্গি, আমি খুব স্পষ্টভাবে বলছি, আওয়ামী লীগের যারা দুষ্কৃতিকারী, যারা বিগত 15 বছর দেশের সম্পদ লুটপাট করেছে, যারা বিনা ভোটে এমপি, মেয়র, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, যারা বাংলাদেশের জনগণের উপর দুঃশাসন চালিয়েছে, তাদের আইনের আওতায় আনা উচিত। কিন্তু আপনি আওয়ামী লীগের যে 25-30% ভোটের, তাদের মধ্যে যারা সাধারণ মানুষ তো রাজনীতি, আপনি যে আমাদের সংবিধান, আপনি তো তাদেরকে তাদের যে মত প্রকাশের জায়গা, তাদের স্বাধীনভাবে চলাফেরার জায়গা তো আপনি রুদ্ধ করতে পারবেন না। আইনের প্রয়োগটা আপনাকে নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের মধ্যে যারা সন্ত্রাসী, দুষ্কৃতিকারী, যারা বিগত সময়ে মানুষের উপর আপনার বিভিন্ন রকম অপরাধ সংগঠিত করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। বাকি আপনার তারা কোন দিকে যাবে, কোথায় যাবে, এটা নির্ধারণ তো আমি করতে পারবো না, কোনো সংজ্ঞাতেই করতে পারবো না। এটা আমাদের সংবিধানে যে আমাদের জন্য যে আপনার ধারা দিয়েছে, মানুষের চলাচলের স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এই জায়গাটা। ভোটের ট্রেনের প্রতিটি পর্বেই আমরা দেখানোর চেষ্টা করি রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে আজকে কি ধরনের উত্তেজনা ছিল, রাজনীতিবিদরা কে কি বলেছেন, বা নির্বাচন নিয়ে আজকের রাজনৈতিক আলাপ কেমন ছিল, আমরা একটু সেটা দেখে নিতে চাই। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয়, তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয় দ্বিতীয় ইয়েতে, তাহলে আর ভোট হবে না, তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে। ফলাফল স্থগিত এবং বাতিল নিয়ে যে বিধানগুলো ছিল, যেখানে পুরো কনস্টিটিউয়েন্সির নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা, সেটাকে সীমিত করা হয়েছিল, আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। অনেকেই বলছে এই সংস্কার না হলে আমরা নির্বাচন করব না, ওই সংস্কার না হলে আমরা নির্বাচন, বলতেই পারে, প্রত্যেকের কথা বলার অবশ্যই অধিকার আছে। আমরা নির্বাচনের জন্য বলি নাই, আপনারা জনগণ সবাই নির্বাচনের জন্য উৎসব মুখর করছে, এটা আমরা না, জনগণ সবাই আমরা ইলেকশনটা চাচ্ছি এবং একটা শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক, এটা চাচ্ছি। এই জন্য এটার জন্য যত ধরনের আমাদের প্রিপারেশন নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আলাপ করছিলাম যে আজকে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে যে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, সেই প্রসঙ্গে অনেকগুলো পরিবর্তনের কথা বলা হয়েছে। আমি যদি একটু আমাদের কারিগরি টিমকে বলি, আবারও একটু আমাদেরকে সেই গ্রাফিক্সটা একটু দেখানোর জন্য কি কি পরিবর্তন নির্বাচন কমিশন আনতে চাচ্ছে। এই পরিবর্তনগুলোর ক্ষেত্রে আমরা দেখছি না ভোটের বিধানের কথা বলা হয়েছে, ইভিএম বাতিলের বিধানের কথা বলা হয়েছে, নির্বাচনের বাতিলে ইসির ক্ষমতা পুনর্বহালের কথা বলা হয়েছে, ভোট গণনা শেষ না পর্যন্ত সাংবাদিকরা কেন্দ্রে অবস্থান করবে সেই বিষয়ে বলা হয়েছে। কিন্তু যে বিষয়টি ফুয়াদ ভাই এখানে ওঠানোর চেষ্টা করেছেন যে আসলে এই যে কালো টাকার প্রভাব বা নির্বাচনে আর্থিক লেনদেনের যে স্বচ্ছতা, সে বিষয়ে কোনো ধরনের নির্দেশনা নেই আরপিওতে। এই বিষয়টি আমি ফুয়াদ ভাই যদিও বলেছে এর আগে, হারুন ভাই আপনার কাছে একটু আসতে চাই, এই প্রসঙ্গে কি বলবেন? না, আইনের এক্ষেত্রে এই যে আজকে যে 5টি বা 6টি আপনি সিদ্ধান্ত, তার পূর্বে কিন্তু আছে অবৈধ কালো টাকার লেনদেনের ক্ষেত্রে। আমরা যখন নির্বাচনে অংশগ্রহণ করি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যদি তারা সবাই আমরা কিন্তু একেবারে সজাগ দৃষ্টি রাখি যে কোথাও কেউ কাপড় বিতরণ করছে কিনা, কোথাও কেউ টাকা বিতরণ করছে কিনা। এটা কিন্তু নির্বাচনে যারা অংশগ্রহণ করে, এটা প্রার্থীদেরও দায়িত্ব। আমি যদি সেই রকম কোনো অভিযোগ পাই বা সংবাদ পাই, তখন আমি আইন প্রক্রিয়া সংস্থায় খবর দেব। ইভেন অনেক সময় বস্তি যেসব জায়গায় থাকে, যেসব জায়গায় এই কামগুলো হয়, সেসব জায়গায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সজাগ দৃষ্টি রাখে সারাদিন সারা রাত, যে ওখানে কেউ ঢুকছে কিনা। তখন সেই ক্ষেত্রে আপনার আইন আছে। সেই ক্ষেত্রে যদি আপনার কালো টাকা বা শাড়ি কাপড় চোপড় এই সময় কিছু লেনদেন হয়, তখন কিন্তু আপনার আইন প্রক্রিয়া সংস্থা নির্বাচন কমিশনে খবর দিলে তারাই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। এইটার মধ্যে নাই, কিন্তু ওগুলো কিন্তু পূর্বে আছে। কালো টাকার যে প্রভাব আমাদের নির্বাচনে নাই কথা আমি বলবো না, আছে। তবে এটিকে কমিয়ে আনার জন্যে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, যেমন 25 লক্ষ টাকা দিয়ে অ্যাকচুয়ালি একটা নির্বাচন এলাকায় নির্বাচন বর্তমানে ডিজিটাল প্রযুক্তির যুগে সম্ভব নয়। এক্ষেত্রে এই জায়গাগুলোকে আরও
মানে আমি মনে করি যে বাস্তবতার সাথে চিন্তা ভাবনা করা উচিত। আর কালো টাকার প্রভাব কিভাবে কমানো যায় এটিকে আরও বিচার বিশ্লেষণ করে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে এই বিষয়গুলো আমরা সুনির্দিষ্ট কিছু আইনের সংশোধন প্রয়োজন হলে বা সংযোজন প্রয়োজন হলে করা যেতে পারে। এটার ক্ষেত্রে আপনি যথেষ্ট মনে করেন কিনা যেভাবে আছে এখন কোড অফ কন্ডাক্টে কালো টাকার বিষয়টি, আপনি যেটা বলছিলেন যে নির্বাচনের যে ব্যয়ের সীমাটি নির্ধারণ করে দেওয়া হয়েছে এটি দিয়ে আসলে সম্ভব না, সেক্ষেত্রে অবৈধ লেনদেনের যে একটা ব্যাংকিং চ্যানেলের কথা বলছেন সেটিও অনেকটা অস্বচ্ছ, এই বিষয়ে আর কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে নির্বাচন কমিশনকে বুঝতে হবে যে খরচটা প্রার্থীর কোথায় হয়। যেমন ধরেন আমাদের একটা হলো যে বড় দলগুলোতে টিকিট পাওয়া পর্যন্ত একটা লেনদেন আছে, টিকিট বাণিজ্য আছে, আমি ওই বাণিজ্যটা আলাদা করে রাখতেছি। নির্বাচনে আপনার একটা হচ্ছে উপকরণ সামগ্রিক আপনাকে তৈরি করতে হয়, লিফলেট করতে হয়, ব্যানার করতে হয়, ফেস্টুন করতে হয়, এরপরে হচ্ছে এগুলো বিলি করা, এগুলো সাঁটার জন্য আলাদা লোক লাগে। আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশন একটা কমন লিফলেট ব্যানার করে দেখ, ধরুন একটা কমন পোস্টারে ওই এলাকার সকল প্রার্থী দল এবং ভোটার মানে মার্কার তালিকা দেওয়া থাকবে, এই কমন পোস্টারটা ওনারা সেটে দেবেন সব জায়গাতে। তাহলে হচ্ছে যে আমার একটা খরচের জায়গা কমে গেল। কমন জনসভার কথা বলেছিলাম যে নির্বাচন কমিশনের উদ্যোগে স্থানীয় প্রশাসন একটা ইউনিয়নে কয়টা প্রোগ্রাম হওয়া দরকার, 3টা সমাবেশ হওয়া দরকার, ধরেন 3টা সমাবেশ লোকাল প্রশাসনের উদ্যোগে নির্বাচন কমিশনের উদ্যোগে এটা আয়োজন করা হবে। সব দল সেখানে অংশগ্রহণ করবে, যার যার ম্যানিফেস্টো এবং প্রশ্ন উত্তর ওইখান থেকে তারা নেবে। তাহলে আমার সমাবেশের খরচ কমে গেল এবং এটা মাইকিং করে বলার জন্য যতটুকু কাজ করা দরকার ওটাও সরকার নির্বাচন কমিশন করে দেবে। থার্ড খরচ হচ্ছে নির্বাচনের দিন। আমি তো নির্বাচন করি নাই, হারুন ভাই করেছেন। নির্বাচনে চিন্তা করে দেখেন যদি আপনার 100 সেন্টার থাকে, 150 সেন্টার থাকে, প্রত্যেকটা সেন্টারে প্রত্যেকটা রাজনৈতিক প্রার্থীর 50 থেকে 100 লোক ডিপ্লয় করতে হয় ওখানে। একটা হচ্ছে বুথ আছে ভিতরে, আপনার বাহিরে আপনার সবাই চেয়ার টেবিল নিয়ে যার যার ক্যাম্পেইন তাবু বসে। এরপরে হচ্ছে সিকিউরিটি কনসার্ন, যদি মারামারি লাগে অন্য পক্ষের সাথে তাহলে আমার লোকজন লাগবে, তো ভোট গণনার জন্য রাত 2টা-3টার মতো লোক থাকতে হবে। তাহলে এই 50টা লোককে খাওয়ার দায়িত্ব কাকে নিতে হয়? প্রার্থীকে নিতে হয়। প্রত্যেকটা পোলিং এজেন্টকে তাকে 1000-2000 টাকা ক্যাশ দিতে হয়। এবং বাস্তব একটা মানুষকে আপনি সকাল সেই 6টা থেকে রাত 2টা-3টা পর্যন্ত 18 ঘন্টা খাটাবেন, তাকে একটা তো মানে রিমুনারেশন দিতে হবে, একটা সম্মানই দিতে হবে, তাকে 2 বেলা 3 বেলা খাওয়াইতে হবে। এইটার খরচ যদি নির্বাচন কমিশন নিয়ে নেয় তাহলে কিন্তু প্রার্থী আমাদের যারা নির্বাচন করেছে তারা বলেছে, হারুন ভাই যোগ বিয়োগ করতে পারেন, আগে যা খরচ হয় সারা মাস নির্বাচনের দিন এবং তার আগের রাতে নাকি বেশি টাকা খরচ হয় তার থেকে। এই টাকাটা কোথায় খরচ হয়? এই পোলিং এজেন্টদের পিছনে তাকে টাকা দিতে হয়, তাকে এনশিওর করতে হয়, তাকে দুপুরের খাবার, বিকালের রাস্তা, রাতের খাবার অ্যারেঞ্জ করতে হয়। তাহলে ওইখানে সেন্টারে যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা থাকে, পুলিশ থাকে, আনসার থাকে, তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব তো সরকার নেয়। তাহলে পোলিং এজেন্টের কাজটা তো আসলে রাষ্ট্রের কাজ করছে সে, যদিও সে দল অ্যাপয়েন্ট করছে লোকটাকে, কিন্তু দিন শেষে সে সাপোর্টটা দিচ্ছে কাকে? রাষ্ট্রকে হেল্প করছে একটা ভালো নির্বাচন করবার জন্য। তাহলে তাকে আপনি 2000 টাকা সম্মানের দায়িত্ব কেন নেবেন না? তার ওই আনসার আর পুলিশের খিচুড়ি রান্না করার সাথে আরও 50 জন লোকের খিচুড়ি রান্নার ব্যবস্থা আপনি করেন, এক্সট্রা করেন, এতে আপনার কয় কোটি টাকা খরচ হবে? আপনার হাজার হাজার কোটি টাকার বাজেটের ভিতরে আপনার হয়তো 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকা লাগবে, কিন্তু প্রার্থীর জায়গা থেকে কিন্তু সে কোটি কোটি টাকার মানে হেনস্থা থেকে বের হয়ে আসবে। তাহলে আপনি যখন কালো টাকার প্রভাবের কথা বলছেন, প্রার্থীকে কেন টাকা খরচ করতে হয়, সেই গর্তগুলো যদি আপনি বন্ধ করে না দেন, ওখানে যদি প্রার্থীকে সাহায্য না করেন, রাষ্ট্র না করে, তাহলে ভালো ক্যান্ডিডেট কখনো অল্প টাকায় নির্বাচন করে আসতে পারবে না। ধন্যবাদ ফুয়াদ ভাই। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, হারুন ভাইয়ের কাছে শেষ প্রশ্নটা একটু রাখতে চাই যে এখন আসলে নির্বাচন কমিশন যেই আরপিও সংশোধনগুলোর প্রস্তাবনা নিয়ে এসেছে বা তারা খসড়া সিদ্ধান্ত নিয়েছে, এগুলো আসলে বাস্তবায়ন কীভাবে হবে? এখন পর্যন্ত তো আরপিও নিয়ে সেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করেনি। আমরা জানি যে নির্বাচনের যেই প্রধান এই আইনটি সংসদে পাশ হয়, এখন আসলে প্রক্রিয়াটা কি হবে? আমার তো মনে হয় কেবল আজকে আপনার এটা তারা খসড়া প্রকাশ করেছে, নিশ্চয়ই সময় আছে, হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে পারে। তবে নির্বাচন যে সমস্ত কারণে প্রশ্নবিদ্ধ হয়, বিতর্কিত হয়, সেই জায়গাগুলো আমরা জানি, নির্বাচন কমিশনও জানে, প্রশাসন জানে, আইন প্রয়োগ সংস্থাও জানে। যদি আপনার সেই সব জায়গাগুলো আমরা দূর করতে পারি তাহলে এটা জাতির কাছে একটা গ্রহণযোগ্য, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হবে। ব্যারিস্টার ফুয়াদ যে কথাগুলো বলেছে যে আপনার অনেকগুলো দায়িত্ব, এই উপমহাদেশে বিশেষ করে বৃহত্তর গণতান্ত্রিক দেশ ভারত, সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়, কিন্তু সেখানে নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগ কিন্তু খুব মোটা দাগে নাই। সুতরাং আমাদের এখন সর্বপ্রথম আমাকে দৃষ্টি দিতে হবে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোটা দাগে যেন কোনো ধরনের অনিয়ম
বা অব্যবস্থাপনা এই সমস্ত অভিযোগগুলো না আসে। ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে যেতে পারে, প্রার্থীরা যেন সুষ্ঠুভাবে তাদের প্রচার প্রচারণা চালাতে পারে, ছোট দল হোক বড় দল হোক, এইসব ক্ষেত্রে যে পদক্ষেপগুলো গ্রহণ করা আইন আছে, এই আইনগুলো যেন যথাযথভাবে প্রয়োগ হয়। তাহলে কিন্তু আপনার আমাদের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা, দীর্ঘদিনের যে স্বপ্ন, গণতন্ত্রকে আপনি যদি একটা সত্যিকার অর্থে জায়গায় নিয়ে যেতে চান, একটা গণতান্ত্রিক চর্চা আমাদের প্রয়োজন। এটা আমাদের গত 50 বছর বারবার আমরা ধাক্কা খেয়েছি এবং বারবার আমরা বাধাগ্রস্ত হয়েছি, যে কারণে আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। আমি মনে করি যে আগামী নির্বাচন আমাদের এই সমস্ত অসঙ্গতিগুলো দূর করতে পারবো। সকল রাজনৈতিক দল অত্যন্ত নিজেদেরকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসাবে, প্রতিপক্ষ হিসাবে না ভেবে প্রতিদ্বন্দ্বী মনে করে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। জয় পরাজয় তো একজন হবেই, সেটাকে আমরা অত্যন্ত খোলাভাবে মেনে নেব। তাহলে পরে আমরা মনে করি আমাদের ধন্যবাদ গণতন্ত্রের বিজয় হবে। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে আজকের ভোটের টেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের টেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।